এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 10 জুলাই 2024 সকালবেলায় 9:30টার সময় ছত্তিশগড়ের রাজধানী বিলাসপুরে একটা গোপালপুর বলে জায়গা আছে, সেখানে একটা বড় ড্যাম আছে। তো তার আশেপাশে কিছু লোক কয়েকদিন ধরেই খুব তীব্র একটা পচা দুর্গন্ধ পাচ্ছিল। তো একটা লোক খোঁজার উদ্দেশ্যে সেখানে গিয়ে যখন দেখার চেষ্টা করে, তো মানুষের দেহের কিছু কাটা অংশ সেখানে দেখতে পায়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। তো পালি থানা এলাকা থেকে পুলিশের টিম আসে সেখানে। আশেপাশে খুঁজে দেখতেই সেখানে একটা পিঠের ব্যাগ, একটা বস্তা আর কিছু জামা কাপড় দেখতে পাওয়া যায়। পুলিশ সেই পিঠের ব্যাগটা নিয়ে যখন দেখে, তো সেটার মধ্যে একটা পাসপোর্ট, একটা এরোপ্লেনের টিকিট, যেটা 2 জুলাইয়ের টিকিট ছিল। টিকিটটা কাটা হয়েছিল সৌদি আরব থেকে দিল্লি পর্যন্ত। তখন বোঝা যায় যে যে মারা গেছে হয়তো এটা তারই টিকিট। সে সৌদি আরব থেকে দিল্লি পর্যন্ত এই টিকিটটাতেই এসেছিল। আরও একটা টিকিট পাওয়া যায় যেটাতে দেখা যায় যে দিল্লি থেকে সে বিলাসপুরে এসে নেমেছিল। প্রায় 4431 কিলোমিটার সে জার্নি করে সৌদি আরব থেকে বিলাসপুরের এই গোপালপুর ছোট্ট গ্রামে এসে পৌঁছেছিল। পুলিশ এটাই বোঝার চেষ্টা করছিল যে এই যে মানুষটাকে পাওয়া গেছে, এর আসল পরিচয়টা কি, কোথাকার মানুষ, দিল্লির না কি বিলাসপুরের নাকি সৌদি আরবের, কোথায় থেকে এ এসছে, কেউ একে চেনে কিনা। আশেপাশে সব জায়গায় গ্রামের লোকেদেরকে জিজ্ঞেস করা হয়, কোথাও যদি সন্দেহজনক কিছু দেখতে পায় বা এই মানুষটাকে যদি তারা আগে দেখে থাকে তো অবশ্যই যেন জানানো হয়। কিন্তু গ্রামের লোকরা তেমনভাবে কিছুই বলতে পারেনি। তখন পুলিশ তার পাসপোর্ট থেকে তার যে ঠিকানাটা জোগাড় করে, সেই ঠিকানাটা ছিল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির। তখন পুলিশ বুঝতে পারে যে এই ছেলেটা, মানে যে যুবকের এই দেহ, তো সে অবশ্যই ঝাড়খণ্ডের মানুষ। সেটাই মনে করে পুলিশের টিম ঝাড়খণ্ডে তার বাড়িতে, মানে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়। সেখানে তেহসিম আনসারি বলে একজনের সাথে পুলিশের দেখা হয়। পুলিশ তাকে সমস্ত ব্যাপারটা জানিয়ে জিজ্ঞেস করে। পুলিশ তখন বুঝতে পারে যে যার বডির বিভিন্ন অংশ গোপালপুরে পাওয়া গেছে, এই ছেলেটা তার দাদার নাম হচ্ছে তেহসিম আনসারি। তেহসিম আনসারির কাছে পুলিশ জানতে পারে যে তার ভাই, তার নাম ছিল ওয়াসিম আনসারি, সে গত 2.5 বছর আগে সৌদি আরবে গেছে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার জন্য। তো 2.5 বছরের মধ্যে সে কিন্তু একবারও ভারতে আসেনি। আর সে যে ভারতে আদৌ এসেছিল সেটাও তারা বাড়ির কেউ জানে না। তার বিয়ের জন্য দেখাশোনা হচ্ছিল, মেয়ে দেখছিল তারা। তো একেবারে বিয়ে ঠিক হয়ে গেলে তার আসার কথা ছিল বিয়ে করার জন্য। কিন্তু সে কেন হঠাৎ সৌদি থেকে দিল্লি, দিল্লি থেকে বিলাসপুরে এসছে তারা কিছুই বুঝতে পারছে না। তারা এই ব্যাপারে কিচ্ছু জানে না। এবার ওয়াসিমের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে খোঁজ খবর নেওয়া হয়। তো বেশিরভাগ বন্ধু বান্ধব কিন্তু কিছুই জানতো না। কিছু কিছু বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করা হয় যারা সৌদি আরবে থাকতো। সৌদি আরবে যাদের সাথে ওয়াসিম থাকতো একসাথে বা যাদের সাথে কাজ করত, তাদের সাথে যখন কথা বলা হয়, তো ওয়াসিমের বিভিন্ন বন্ধুরা পুলিশকে জানায় যে একটা মেয়ে যার বাড়ি ছিল বিলাসপুরে, তার সাথে ওয়াসিম প্রায় প্রত্যেক দিন ইনস্টাগ্রামে কথা বলতো, চ্যাটিং করত। আর তার সাথে ওয়াসিমের একটা প্রেমের সম্পর্ক ছিল। এই ব্যাপারটা পুলিশ জানতে পারার পরে আবার বিলাসপুরে এসে ভালো করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই মেয়েটার পরিচয় জানতে চায়। তো একটা বাড়িতে জানতে পারে যে সেই বাড়িটায় ওই মেয়েটার। সেখানে যায়। সেখানে গিয়ে পুলিশ যখন সব কথা জিজ্ঞেস করে, তো তার বাড়ির মা বাবারা বলে যে তাদের মেয়েকে তারা ঘরে রাখে না, তারা তাকে বের করে দিয়েছে। সে রাজা খান বলে একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, প্রেম করে সে বিয়ে করেছে, আর সে রাজা খানের সাথেই থাকে। এরা তাকে আর বাড়িতে রাখে না। সেই জন্য
তার বাড়ির লোকেরা তার ব্যাপারে কিছু জানে না বলে পুলিশকে জানায় যে তারা কিছুই বলতে পারবে না, পুলিশের কোনো হেল্প করতে পারবে না। পুলিশ এবার রাজা খানকে খুঁজছিল, কিন্তু আশেপাশে যখন খোঁজ নেওয়া হয় তখন জানা যায় যে রাজা খান কিছুদিন আগেই এখানেই ছিল, কিন্তু কয়েকদিন ধরে তাদেরকে দেখা যাচ্ছে না। রাজা খানকেও দেখা যাচ্ছে না, রাজা খানের স্ত্রী বা ওয়াসিম আনসারির যে প্রেমিকা তাকেও দেখা যাচ্ছে না। আমি ওয়াসিম আনসারির প্রেমিকার নাম এই জন্যে বলছি না যে সে কিন্তু 18 বছর তার হয়নি, সে একজন নাবালিকা, সেই জন্য কোনো নিউজ চ্যানেলেই তার নামটা জানানো হয়নি। তো যাই হোক, এবার পুলিশ তাদের দুজনকেই খুঁজছিল। খুঁজতে খুঁজতে তাদের ফোনের লোকেশন দেখা যায় উড়িষ্যাতে গিয়ে তাদের দুজনকেই অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে তাদেরকে পুলিশ নিজের সাথে বিলাসপুর নিয়ে আসে। বিলাসপুর নিয়ে আসার পরে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন যে ব্যাপারটা সামনে আসে সেটা আমি এবার বলবো। 2021 সালে ওয়াসিমের যে গার্লফ্রেন্ড বা রাজা খানের যে স্ত্রী এখন, সে নিজের বাবা মায়ের সাথে রাঁচিতে কোনো একটা অনুষ্ঠানে যোগ দিতে গেছিল, সেখান থেকে সে রাউরকেল্লা ফিরছিল। আর সেই সময় ওয়াসিম আনসারিও সেই ট্রেনেই ছিল। সেই সময় মেয়েটার বয়স ছিল 14 বছর, ওয়াসিম আনসারির বয়স ছিল 25 বছর। দুজনের মধ্যে ট্রেনে দেখা হয়, দুজনের চোখে চোখে ইশারায় অনেক কথা হয়ে যায়, দুজনের দুজনকে খুব পছন্দ হয়ে যায়। যখন ট্রেন থেকে নামছিল, নামার সময় মেয়েটা নিজের ইনস্টাগ্রাম আইডিটা ওয়াসিমের হাতে দিয়ে যায় আর তাকে বলে যায় যে সে যেন এটাতেই কন্ট্যাক্ট করে, এটাতেই তার সাথে তার কথা হবে। 2021 থেকে 2024 পর্যন্ত তারা নিয়মিত ইনস্টাগ্রামে ফোন কলে কথা বলতো, তারা পরস্পরের সাথে কানেক্টেড ছিল। ওয়াসিম আনসারি জানতই না যে ওই মেয়েটার বিলাসপুরে নিজের বাড়ির কাছেই একটা প্রেমিক রয়েছে যার নাম রাজা খান। রাজা খানের বয়স বর্তমানে 20 বছর। তো রাজা খানকে মাঝে মাঝে কিন্তু ভিডিও কলে কথা বলার সময় ওয়াসিম আনসারিও দেখেছে। তখন মেয়েটা তাকে জানিয়েছিল যে রাজা খান তার বড় দাদা, সেই জন্যে ওয়াসিম আনসারি কিছু সন্দেহ করেনি। তো প্রায় প্রত্যেক দিনই তারা দুজন ইনস্টাগ্রামে চ্যাটিং করত, তারা ভিডিও কলে কথাও বলতো। ভিডিও কলে কথা বলার সময় ওয়াসিম আনসারি যেভাবে কথা বলতো, জামা পরে জামা না পরে সব রকম তার কথা মতোই কিন্তু মেয়েটা তার সাথে কথা বলতো। তাদের দুজনের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠ একটা সম্পর্ক এই কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছিল। একদিন মেয়েটা ওয়াসিমকে বলে যে এত দূর থেকে দেখা করো সব সময়, তোমার কি ইচ্ছা করে না যে কাছে এসে আমার বিলাসপুরে এসে আমার সাথে দেখা করো? তো ছেলেটা বলে নিশ্চয় আসবো। ছেলেটা সঙ্গে সঙ্গে নিজের কোম্পানি থেকে ছুটি নিয়ে টিকিটের ব্যবস্থা করে 4431 কিলোমিটার সৌদি আরব থেকে গোপালপুর সেখানে এসে পৌঁছায়। এদিকে সেই মেয়েটা আর কিছুদিন আগেই সে নিজের প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বাড়ি থেকে বিয়ে করেছিল, কারণ তার বাড়ির লোকজন তার এই যে কার্যকলাপগুলো একদম পছন্দ করছিল না। সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকা, অনলাইন লোকেদের সাথে কথা বলা, চ্যাটিং করা, এগুলো তাদের বাড়ির লোক পছন্দ করছিল না, তাই তারা বিরোধিতা করেছিল। সেই জন্য মেয়ে বাড়ি ছেড়ে রাজা খানের সাথে বিয়ে করে রাজা খানের সাথেই থাকছিল। তো আর রাজা খান নিজের বউয়ের সাথে দুজন মিলে প্ল্যানিং করে যে আরও একটা ব্যাপার আগে বলা হয়নি, সেটা হচ্ছে 2021 পরে ওয়াসিম আনসারি কিন্তু বাইরে সৌদি আরবে কাজ করতে যায়। যখন থেকে সে চাকরি করতে গেছিল তখন থেকে মেয়েটার যখন যা খরচ, যখন যা টাকা পয়সা দরকার পড়তো সে কিন্তু ওয়াসিমকে বলতো, আর ওয়াসিম অনলাইন টাকা পাঠিয়ে দিত। আর মেয়েটা যখন যেটা ইচ্ছা কিনতো, টাকা খরচ করত। আর সে বুঝতে পারত যে ওয়াসিমের কাছে অনেক টাকা আছে। ওয়াসিম সবসময় কিন্তু মেয়েটাকে টাকা দিত, কখনো না বলতো না। সেই জন্য রাজা খানের সাথে সেই মেয়েটা প্ল্যানিং করে
ওয়াসিম যখন সৌদি আরব থেকে গোপালপুরে মেয়েটার সাথে দেখা করতে আসবে তখন তাকে বেঁধে কিডন্যাপ করে নেওয়া হবে। তারপরে ওয়াসিমের বাড়ির লোকজনের কাছে র্যানসাম ডিমান্ড করা হবে। অনেকটা মোটা অঙ্কের টাকা সেখান থেকে জোগাড় করে তারপরে তারা সুখে ঘর সংসার করবে আর ওয়াসিম নিজের মতো নিজের বাড়ি ফিরে যাবে। এই প্ল্যানিংগুলো তারা করেছিল। যখনই ওয়াসিম গোপালপুরে এসে নামে, মেয়েটাকে খবর দেয়। মেয়েটা খবর পাওয়া মাত্রই একটা গাড়িতে গিয়ে মেয়েটা আর সঙ্গে রাজা খান দুজনে গিয়ে ওয়াসিমকে রিসিভ করে নিয়ে আসে নিজেদের বাড়িতে, মানে রাজার বাড়িতে। বাড়িতে আনার পরেই তাকে একটা দড়ি দিয়ে বেঁধে দেয়। ওয়াসিম বুঝতে পারছিল না যে তার প্রেমিকা তার সাথে এরকম ব্যবহার করছে কেন। তারা দুজন ওয়াসিমের কাছে টাকার ডিমান্ড করা বা তাকে কিডন্যাপ করছে এটা বোঝার আগেই ওয়াসিম জোরে জোরে চিৎকার করতে শুরু করে। যেই জোরে চেঁচায় তখন রাজা খান ভয় পেয়ে যায়। রাজা খান কিন্তু একজন মাংসের ব্যবসায়ী, তো মাংস কাটা তার খুব পুরনো কাজ। তো তার কাছে ধারালো অস্ত্রও ছিল। সে সঙ্গে সঙ্গে ওই অস্ত্রটা দিয়ে ওয়াসিম আনসারিকে আঘাত করে। ওয়াসিম আনসারিকে আঘাত করার পরে ওয়াসিম আনসারি মারা যায়। এবার তারা রাগের মাথায় বা ভয়ের মধ্যে কি করে ফেলেছিল পরে বুঝতে পারে যে খুব বড় ভুল হয়ে গেছে। এবার স্বামী স্ত্রী দুজনে প্ল্যানিং করে যে ওয়াসিমকে পিস পিস করে তাকে নিয়ে গিয়ে যে গোপালপুরের বড় ড্যাম আছে আগেই বলেছি সেখানে জলে ফেলে দেওয়া হবে। সেই জন্যে তারা প্রায় 17খানা টুকরো করে আর দু একটা টুকরো করে নিজেদের স্কুটিতে বসে নিয়ে গিয়ে জলে ফেলার চেষ্টা করে। দু একটা ফেলেও ছিল জলে, কিন্তু পুলিশের টিম পেট্রোলিং করে বেড়াচ্ছিল। তারা ভয়ে আবার বাড়ি ফিরে চলে আসে। বাকি যে টুকরো সেগুলোকে ফ্রিজে রেখে দেয়। তারপরে সব সময় সুযোগ খুঁজছিল যে কিভাবে গিয়ে বাকিগুলো ফেলে আসবে জলের মধ্যে। কিন্তু 2-3 দিন চেষ্টা করার পরেও তারা জলে ফেলতে সক্ষম হয়নি। তারা যেখানে সুযোগ পেয়েছে ড্যামের আশেপাশে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে কিন্তু সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হয়েছে। আর তারা ভয় পেয়ে যদি ধরা পড়ে সেই জন্য নিজেদেরকে গোপালপুর থেকে আড়াল করার জন্য স্বামী স্ত্রী দুজনেই সেখান থেকে পালিয়ে চলে যায় উড়িষ্যা। তারা ভেবেছিল তারা এখান থেকে পালিয়ে গেলে পুলিশ হয়তো তাদের খোঁজ করবে না বা পুলিশ এই সমস্ত ব্যাপার জানতেই পারবে না। কিন্তু কিছু যখন ঘটে তো সেটা অবশ্যই লোকের নজরে আসবেই। তো পুলিশ জানতে পেরেও গেছিল। তারপরে রাজা আর রাজার স্ত্রী দুজনকেই অ্যারেস্ট করে নেওয়া হয়। কিন্তু রাজার স্ত্রী এখনও নাবালিকা, তার 18 হয়নি, তো তার 17 বছর বয়স। রাজা কিন্তু একটা মার্ডার করে ফেলেছে, সেই জন্য রাজাকে হয়তো যেমন একটা প্রাপ্তবয়স্ক শাস্তি হয় সেটাই হবে। কিন্তু মেয়েটা যে আসলেই ঘটনাটার মুখ্য চরিত্র বলতে পারি, যে প্রথম শুরুটা করেছিল ঘটনাটা বা প্ল্যানিংটা করেছিল, তার হয়তো তেমনভাবে শাস্তি হবে না, কারণ সে এখনও নাবালিকা। আর ওয়াসিম আনসারির বাড়ির লোকজন, তার বাবা মা তো বিশ্বাসই করতে পারছে না যে তাদের ছেলে নেই, তাদের ছেলেকে তারা হারিয়ে ফেলেছে। তাদের ছেলে খুব শান্ত স্বভাবের একটা ছেলে ছিল। সে কি করে না বুঝে সুঝে এত বড় একটা ভুল করে ফেলেছে, কি করে সোশ্যাল মিডিয়াতে যাকে চেনেই না তার উপর এত বড় বিশ্বাস করে ফেলেছে যে বাড়ির লোককে না জানিয়ে সে সৌদি আরব থেকে এতটা দূরত্ব অতিক্রম করে শুধু তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য ভালোবাসার টানে সে ছুটে এসেছিল। কিন্তু সেখানে এসে তাকে তার প্রাণ হারাতে হলো।